জনবান্ধব নীতিমালা এটা আসলে কতটা আমাদের কাছে পরিচিত শব্দ। যদি বলি জনবান্ধব বিচার, সেটা কতটা আসলে পরিচিত। জনবান্ধব বিচারিক নীতিমালা অনেক বেশি দুর্বোধ্য ঠেকছে বোধহয় আমাদের কাছে। আমরা যখন বাজেট ঘোষণা করা হয় তখন বলি যে এই বাজেটকে আসলে জনবান্ধব কিনা, সেটা আমরা সবাই বেশি পরিচিত। কিন্তু বিচার যেখানে কিনা আইনি সেই সেই যে মানুষকে বিচার একদম পাইয়ে দেয়া, সেটা তো জনগণের জন্যই। সেটাকে আবার আলাদা করে জনবান্ধব বলতে হবে কেন? বলার কি খুব দরকার? নাকি বাংলাদেশের বিদ্যমান যে ব্যবস্থা তাতে এই ভাবনাটাও আসলে আলাদা করে ভাবতে হয়, জনবান্ধব শব্দটার উপরে অনেক বেশি গুরুত্ব দিতে হয়? দর্শক যারা রয়েছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। এবং আজকে আমরা আসলে এই বিষয়ে কথা বলতে চাই, জনবান্ধব বিচারিক নীতিমালা। সেখানে ব্রিট রবিন তিনি আমাদেরকে ব্যাখ্যা করবেন কেন এই জনবান্ধব শব্দটার উপর গুরুত্ব দিতে হচ্ছে, এবং ধাপে ধাপে আমাদের সাথে আরও একজন অ্যাডভোকেট রয়েছেন, তার কাছ থেকেও আমরা জানবার চেষ্টা করব তিনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলোও শুনবার চেষ্টা করব। সব কিছু মিলিয়ে আজকে আমাদের একেবারে আয়োজনের এই যে প্রথম পর্ব, সেই পর্বে আমরা জনবান্ধব বিচারিক নীতিমালা নিয়েই কথা বলতে চাই। ফেরদৌস আহমেদ আপনাদের সাথে রয়েছে প্রতিদিনকার মতো, ব্রিট রবিন রয়েছেন আপনাদের সাথে, আর যাকে পেয়েছি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এবং সেই জায়গায় একদম ছোট্ট করে শুরুতেই জানতে চাই, ব্রিট রবিন, আপনি নিঃসন্দেহে বলবেন জনবান্ধব শব্দটা আবার ব্যবহার করতে হচ্ছে কেন এই বিচারিক ক্ষেত্রে? জনবান্ধব এই জন্য বলতে হচ্ছে যে আমি যখন সাভার থাকি, আমার মতো আরও 50 লক্ষ লোক ওখানে থাকে, একজন বিচারক যিনি আমাদের এই আইন সেবা প্রদান করে, উনি ওনার ছেলে মেয়ে বউ নিয়ে ঢাকায় থাকেন। ওনারা আরামে থাকবেন, ভালো থাকবেন, ওনাদের যানজট, ওনাদের ধোয়া, ওনাদের কোনো কিছুই যাতে স্পর্শ করতে না পারে, ওনাদের জীবনের মান যাতে একটু না হয়, সেজন্য উনি কিন্তু সাভারে যাচ্ছেন না। 50 লক্ষ লোককে উনি ঢাকায় নিয়ে আসতেছেন, ওনাদের বিচার করছেন, সেবা দিচ্ছেন না কিন্তু। আর যে সেবা যে দিচ্ছেন না, আরও তার প্রমাণ হচ্ছে যে একটা মামলা, তুচ্ছ মামলার কথাই বলি, যে মামলাটা হওয়ারই কথা না, সেই মামলাটায় বছরের পর বছর ওই সাভার থেকে, সেই আশুলিয়া থেকে জজ কোর্টে যদি আমাকে বছরে 10 বার, 15 বার, 50 বার যাইতে হয়, আর আমি যে কর্মজীবী মানুষ, আমি যে উপার্জনটা ডেইলি উপার্জন করি, যেটা দিয়ে আমি আমার সংসার চালাই, আমার যে ওখানে হ্যাম্পার হয়, ওখানে যে আমার বউ বাচ্চা না খেয়ে থাকে, সেই বিষয়টা কিন্তু বিচারক দেখেন না, বুঝেন না, অথবা বুঝতে চান না। পুরো প্রক্রিয়াটাই এমনভাবে দূষিত যে এটাকে আমি আর জনবান্ধব বলতে পারছি না। এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে। আপনার কথা শুনে মনে হচ্ছে বিচারক একদম কি সাভারে চলে যাবে? দেখেন, ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কুইন্স বেঞ্চ, যেগুলোই আমরা বলি না কেন, ম্যাজিস্ট্রেট কোর্ট তো আমাকে ক্ষমতা দেওয়া হলে আমি সবার আগে যেটা করব সেটা হলো যে কাউন্সিলে যে ছোট ছোট আছে, প্রয়োজন হলে ওখানে ম্যাজিস্ট্রেট ছোট্ট একটা চেয়ার, কাঠের চেয়ারে গিয়ে বসবে, অসুবিধা কোথায়? তার তো সমস্যার সমাধান করার কথা, তার তো আইনি সেবা প্রদান করার কথা, সে তো জনগণের জন্য। সুতরাং সে একা যদি ওখানে গিয়ে এই সেবা প্রদান করে 50 লক্ষ লোককে যদি না আসতে হয়, তো আমাকে ওখানে যাওয়া উচিত না? আমি তো সেবা দিচ্ছি। বাংলাদেশের এত এত প্রান্তিক এলাকা, এবং সেখানে এত বিচারক কি রয়েছে যে যারা একদম চলে যাবে, চলে গিয়ে মানে সেবাটা পৌঁছে দিবে? এটা তো ধারণাগত ব্যাপার যে আমি এটা করছি কিনা, জি, আমি চাই কিনা। বাংলাদেশে এই সমস্যা সমাধানের জন্য প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি এলাকায় এমন কিছু এলিট আছেন, তারা ভলান্টারিলি, স্বেচ্ছাশ্রমে তারা কিন্তু এই কাজে সহযোগিতা করতে পারে। পয়সাও লাগে না, ইচ্ছা লাগে। তো সেইটা গভর্নমেন্ট কেন করছে না? জুরি সিস্টেম তো অনেক আগেও ছিল, সেটা কেন উঠিয়ে দেওয়া হলো? জুরি তো হচ্ছে যে সরাসরি ওই এলাকার মানুষের প্রতিনিধি। তুচ্ছ মামলা হয়, একটা মুরগি নিয়ে মামলা হয়, একটা গরু নিয়ে মামলা হয়, প্রতিবেশীর গাছ নিয়ে মামলা হয়, এগুলো তো ওই এলাকার মানুষ ভালো জানে।
তো তারা তো কোনো প্রতিনিধি না। একটা এফআইআর হয়ে গেল, থানা যে ওসি আছেন উনি বান্দরবান থেকে এসে, আপনাকে তো সে জানে না, আপনাকে তো সে চিনে না, আপনাকে তো সে বুঝে না, আপনার সোসাইটি, আপনার স্ট্যাটাস, আপনার সমাজ কোনো কিছু সে জানে না। হঠাৎ করে আপনার বিরুদ্ধে একটা এফআইআর দিয়ে দিল, মুরগি মারার অপরাধে আপনাকে ধরে নিয়ে চালান দিয়ে দিল। তাহলে আর কেন ওই তুলে যেটা নিয়ে দেওয়া আমি হলো? বলছিলাম যে সে কিন্তু আপনি চালান দেওয়ার পরে প্রশ্নটা তাকে তুললেন। জিজ্ঞাসা করতে পারবে না। আপনাকে চালান দিলে কোনো কিছু জিজ্ঞেস করলে কয় "এই, আপনি যা বলার কোর্টে বলবেন"। আপনি তো এটা নিয়ে এর আগের যে আলোচনা আগেও আমরা আমরা কথা করেছি। বলেছি তো এরকম যে আমি ভয়াবহ নির্দোষ এটা বলারও তো আসলে অধিকার আমার নেই অধিকার সেটাও বিদ্যমান নাই। ব্যবস্থায়। তাকে জি। নিয়ে আপনি বললেন যা বলার আপনি কোর্টে বলবেন, আপনি দিলেন ওখানে। ওনার জামিন চাওয়ার কেউ ছিল না, উনি চলে গেলেন জেলে। জেলে যাওয়ার পরে বছরের পর বছর উনি জেল খাটলেন। হ্যাঁ, তো এই যে একটা অবাস্তব একটা বিচারিক প্রক্রিয়া বাংলাদেশে আছে, এটা অসম্ভব অবাস্তব। শুধু অবাস্তব বললে হবে না, এটা অকার্যকর। এটা অকার্যকর একটা বিচারিক প্রক্রিয়া বাংলাদেশে বিদ্যমান আছে। এই জন্য আমি জনবান্ধব এটাকে বলতে পারছি না। জনবান্ধব বিচারিক নীতিমালা প্রণয়ন করতে হবে। এটা দরকার, এটা প্রয়োজন, এটা দাবি, এটা জনগণের হক। জি, তাহলে আপনি বলছেন এটা করতে হবে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যেহেতু রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম, আপনাকে একটু শুনতে চাই, এই যে যে জায়গায় ব্রিট রবিন বললেন এটা করতে হবে, আপনি কতটা প্রয়োজন বোধ করছেন মানে প্রতি মুহূর্তে কাজ করতে গিয়ে যে এটা আসলে করতে হবে? ধন্যবাদ। রবিন ভাই যেটা বললেন এটা তো করতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু আমরা নিশ্চয় জানি যে একটা বিচার যে প্রক্রিয়া, যখন কোনো জজ বিচারক যখন বিচারে বসবেন, জি, উনি কিন্তু একা কোনো বিচার করতে পারেন না। ওখানে অনেক পক্ষ থাকে, আসামি পক্ষ থাকে, বাদী পক্ষ থাকে, দুই পক্ষের লয়ার থাকে, নিরাপত্তার ব্যাপার আছে। আবার আপনি লোকালি যদি করেন তাহলে সেখানে বাদী বিবাদীর সাথে অনেকগুলো লোক চলে আসে। সব মিলিয়ে এইখানে নিরাপত্তা এবং বিচারিক পরিবেশ সৃষ্টির জন্য সরকারকে অনেক পদক্ষেপ নিতে হবে, অনেক লোকবল নিয়োগ করা লাগবে। অতএব লোকালি আপনি বিচার করবেন কিভাবে? এবং উনি যে বললেন যে গরু, গাছ, ছাগল, এসব মুরগি নিয়ে যে বিচার একটা অপরাধ হয়, একটা মামলা হয়, এই মামলা তো কিন্তু অহরহ হচ্ছে না। হয়তো একটা গ্রামে মুরগি নিয়ে একটা হয়তো মাসে বা বছরে 2-5টা হয়তো মামলা হয়, কিন্তু একজন বিচারক সব জায়গায় গিয়ে তো তার যাওয়া সম্ভব না। তার যাওয়া আসার নিরাপত্তা আছে, তার সেই সময়ের ব্যাপার আছে। এখানে উনি একদিকে গেলেই একদিন তো পার হয়ে যাবে, ওরা তো আরও একই দিনে তো আরও মামলা থাকতে পারে। একজন বিচারকের একদিনে দেখা যাচ্ছে 5, 10টা, 20টা পর্যন্ত মামলা থাকতে হয়। এখন আপনি বলতে পারেন যে একজন বিচারক একদিনে এত মামলা কিভাবে করবে? এখানে বিচারকের সংখ্যা বাড়াতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের দেশে বিচার ব্যবস্থা 4টা স্তর আছে। বিচারকের সংখ্যা বাড়িয়ে কি আমরা কেন্দ্রেই রেখে দিব? হ্যাঁ, কেন্দ্রে বা আপনি সেখানে বিকেন্দ্রীকরণ করতে পারেন, যেমন উপজেলা পর্যায়ে আপনি বিচারক রাখতে পারেন। কিন্তু এখন যদি আমাদের দেশে বর্তমান যে আইন শৃঙ্খলা যে অবস্থা, এখানে কিন্তু ইউনিয়ন পর্যায়ে একজন বিচারকের যাওয়া কিন্তু নিরাপদ না, কারণ আমাদের দেশের মানুষের ভিতরে কিন্তু অস্থিরতা। ব্রিট রবিন, আপনি যদি একটু এই জায়গাটা বুঝিয়ে বলতেন যেটা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বললেন। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য কোথায় জানেন? আমরা যার টাকায়, যার পয়সায়, যার ত্যাগে আমরা মানুষ হই, আমরা সেই জায়গাটাতে আমরা সবার আগে আঘাত করি। যে জনগণ বিচারক কার জন্য? অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডিসাইড অন ইট। বিচারক কার জন্য? জনগণের জন্য। কিন্তু আমাদের লার্নেড লয়ার কিন্তু বলছেন না, বিচারকের নিরাপত্তা নিয়ে চিন্তা করছেন উনি। জনগণের নিরাপত্তার কোনো দাম নাই ওনার কাছে। জনগণ মালিক, তার নিরাপত্তা, তার প্রয়োজন, তার সার্বিক কোনো কিছুর কোনো মূল্য নাই এখানে। এই যে আমাদের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে, উনি বিচারক, ওনার নিরাপত্তা ইম্পর্টেন্ট। পৃথিবীতে আর কোনো দেশে কি বিচারক নাই? তারা কি আমাদের মতো 27 বছর বিনা বিচারে জেল খাটে? এই মুহূর্ত পর্যন্ত কত লক্ষ লোক বিনা বিচারে জেলে আছে?
আমরা গায়েবী মামলা এই মহাবিশ্বের কোনো একটা গ্রহ বের করতে পারবেন যে গ্রহের এমন একটা দেশ আছে যেখানে গায়েবী মামলা বলতে কোনো শব্দ আছে? এগুলো বিস্তর বিষয়। এই জন্য জনবান্ধব শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? আমাদের একেবারে গোড়াতে হাত দিতে হবে। আমরা যদি জাস্টিস সিস্টেম আমরা যদি ফর দ্য পিপলের জন্য চাই, এই জায়গাটাতে আমাদের একমত হওয়া দরকার। জনগণকে বুঝতে হবে যেটা আমাদের জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লয়ারদের মধ্যে একটা বড় অংশ শুধু তাদের ব্যক্তি স্বার্থের জন্য এই সমস্ত কোর্টগুলোকে ঢাকায় রাখতে বাধ্য করেছে। আমার কি অসুবিধা আছে? আমি একটা ম্যাজিস্ট্রেটকে যদি আমি সাভারে একটা ছোট্ট একটা রুমে অফিস করে দিই, তাদের কি নিরাপত্তা সমস্যা হবে? নিরাপত্তা সমস্যা হবে, ওকে ফাইন। আমি সেনাবাহিনীর 20 জন সদস্য আমি গানম্যান সহ রেখে দেবো তাকে, তাও তো আমি 50 লক্ষ লোককে ঢাকায় আনতে পারি না। আই ডু নট হ্যাভ এনি রাইট টু কাম হিয়ার। আমি কেন তাকে এখানে ডাকবো? আমার কোনো আইনে অধিকার আছে? সবকিছু ঠিক থাকলে তার নিরাপত্তা সমস্যা হওয়ারও তো কথা না, না। সেটা হবে না। এরকম অবাস্তব অবান্তর কথা আমার বলতে কেন বের হবে? জনগণের স্বার্থে যেখানে আমরা কথা বলছি, জনগণ যদি আমার একমাত্র টার্গেট হয়, উদ্দেশ্য হয় তাকে সেবা দেওয়া, তাহলে তো আমার এরকম চিন্তা করার কথা না। আমাদের প্রত্যেকের এই ব্যক্তি স্বার্থ এই নির্লজ্জ ব্যক্তি স্বার্থ থেকে বের হয়ে আসতে হবে। আমাদের লয়ারদেরকেও অবশ্যই জনবান্ধব হইতে হবে, বিচারকরে হইতে হবে, আদালতকে হইতে হবে। এই পুরো মনস্তাত্ত্বিক কাঠামোকে আমাকে চেঞ্জ করতে হবে। আমরা এই জায়গাটাতে আসতে চাই। জাস্ট এই জায়গাটায় পৌঁছায় গেলে আর বাকি যে সমস্যাগুলো, এটা সমাধান জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। আপনি এসে মনোজগতের কথা বলছেন, মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটা ঠিক করা, সেই সংস্কারটা কি এত সহজ? অত্যন্ত কঠিন, অসম্ভব কিছু না। আজকে যে আমরা দাবি করতে পারছি, আমরা জনগণ দাবি করতে পারছি, জনগণ রাষ্ট্রের মালিক, এই কথাটা কিন্তু এই 5 তারিখের পরে যতবার আপনি শুনেছেন, আপনি গত 54 বছরে শুনেছেন, রাষ্ট্রের মালিক জনগণ, আমরা সবকিছু, এটা কি শুনেছেন? এখন ছোট ছোট ভুল করলেও কিন্তু আমরা পরিষ্কারভাবে সেটা প্রতিবাদ করতে পারছি। আমি বলতে পারছি, একজন ট্যাক্স দেয় না, যেমন আমি আপনাকে পরিষ্কার করে বলছি যে আমার রিসার্চ টিম রিসার্চ করেছে যে তারেক রহমান বাংলাদেশে আসার পরে যে পরিমাণ ব্যানার ইউজ করা হয়েছে, সেই সমস্ত ব্যানার সিটি কর্পোরেশনের যে রেট আছে, পার স্কোয়ার ফিটে যে রেট আছে, সেই রেট অনুযায়ী আমার 38,842 কোটি টাকার শুধু ট্যাক্স আসতো। এই ট্যাক্সটা আমার জনগণের ট্যাক্স, আমার রাষ্ট্রের। যে টাকা দিয়ে হাসপাতাল হতো, যে টাকা দিয়ে আপনার এই চায়না থেকে, পাকিস্তান থেকে চাল আনা হচ্ছে আমাদের খাওয়ানোর জন্য, এটা আমরা বলতে পারছি এখন, এটা আমাদের টাকা। কিন্তু আগে তো চিন্তা করি নাই আমরা। বিদ্যমান ব্যবস্থা, আপনি মানে একটি রাজনৈতিক দলের কথা বলছেন, বিদ্যমান ব্যবস্থা সব রাজনৈতিক দল তো এভাবেই করছে এবং আমরা দেখে এসেছি এটা বছরের পর আমি বছর। একটা রিসার্চের কথা বললাম, ইচ এন্ড এভরিবডি এখন পর্যন্ত ওই জায়গায় কনসাস না। আমার এক্সপ্লানেশনটা এখানে অনেকেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছে, কিন্তু আরো গভীরে যাওয়ার চেষ্টা কেউ করছে না। যে আমাদের উদ্দেশ্যটা কি? আমরা এই বিচার কার্য, বিচার প্রক্রিয়া, বিচার সিস্টেম, সমস্ত কিছু কাদের জন্য? জি, এই জায়গাটা যদি আমরা কনফার্ম হতে না পারি, তাহলে তো আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো না। এটা যদি সত্যিকার অর্থে জনগণের জন্য হয়, জনবান্ধব যদি আমরা করতে চাই, তাহলে একরকম। আর যদি বুঝে না, আমরা তাদের কোনো প্রয়োজন নাই, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের ভালো লাগা, আমাদের ইনকাম, আমাদের সব কিছু, আমরা কিভাবে আমরা লোভী ব্যক্তি যারা আছে, যারা আমরা ট্যাক্স ফাঁকি দেই, যারা আমরা দুর্নীতি করি, যারা যে কোনো মূল্যে ভালো থাকতে চাই, তারা এই জনগণের নামটা ব্যবহার করি, কিন্তু তাদেরকে আমরা সেই সম্মানটুকু করি। জি, ইয়ারুল ইসলাম, আপনাকে একটু শুনে নেই। ধরেন আপনি একজন আইনজীবী, হ্যাঁ, আপনি খুব ভালো আইনজীবী না আপনার সাথে আরও যারা রয়েছেন তারা অনেক ভালো আইনজীবী? বুঝতে পারেন কোনো কি মাপকাঠি রয়েছে বুঝবার জন্য? হ্যাঁ, মাপকাঠি তো অবশ্যই আছে। আমি একটা সেই উদাহরণ দিই। ইন্ডিকেটরটা কি আসলে? মাপকাঠি হচ্ছে সাতক্ষীরার এক ভদ্র মহিলার ভাই তাকে বলেছে যে তোমার জমিটা আমাকে দাও, আমার জমিটা তুমি নাও। আচ্ছা, মানে এওয়াজ করি নি আর কি, এক্সচেঞ্জ করি নি, যে ও বাড়ি বানাবে আর বোনের তো লাগে না। এখন সে বোন বুঝিয়েছে যে হ্যাঁ জমিটা বিনিময় হচ্ছে। তারপরে বোন রাজি হয়ে গেছে, বোনকে রেজিস্ট্রি অফিসে গিয়ে করলো, সই সিগনেচার করালো, এবং বোনকে এর আগে
ওই বিনিময় দলিলটা দেখাইছিল উনি। দেখানোর পরে বোন হ্যাঁ ঠিক আছে সিগনেচার দিয়ে দিয়েছে। সিগনেচার দেওয়ার পরে 6 মাস পরে বলছে যে বোন তুমি আমার জমি ছাড়ো। বলছে তুমি তোমার জমিটা দাও। বলছে না আমি তোমার তো জমি দেনি, তুমি তো আমাকে দান করেছো। আর ও ওই বিনিময় দলিলটা করেছে দানপত্র। এখন তারপরে এই ভদ্র মহিলা উনি গেছে লয়ারের কাছে। লয়ার বলেছে যে তুমি বলবা যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে নিয়ে গেছে এবং আমার কয়েকটা কাগজে সই নিয়ে নিচ্ছে। এবং উনি সাজিয়েছে এইভাবে মামলা। উনি সিভিল প্র্যাকটিস করেন। তারপরে উনি সাজিয়েছে যে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে কাগজে সই নিয়ে উনি ওইটা দলিল করে ফেলেছে। ওইভাবে উনি মামলাটা করেছে। তারপরে যখন সাক্ষী শুরু হয় সংক্ষেপে শুনতে চাই, সময় স্বল্পতা রয়েছে। তখন উনি বলল যে হ্যাঁ আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেছে। তারপর যখন সাক্ষী ওই অপরপক্ষের যখন রেজিস্ট্রি অফিসের যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের ডেকেছে, তারা বলেছে হ্যাঁ উনি রেজিস্ট্রি অফিসে গেছে, সিগনেচার আমাদের সামনে সিগনেচার দিয়েছে। এখন ওই যে লয়ার যে মিথ্যা সাজালো, শুনি সত্য কথা যদি বলতো যে না ওনাকে ভুল বুঝাই এই দলিলটা করে নিয়েছে, তাহলে কিন্তু মামলা উনি জিতে যায়। তাহলে উনি মিথ্যা, ওই লয়ার মিথ্যা কথা বলতে গিয়ে মামলাটা কিন্তু হেরে গেছে। এখন আসছে হাইকোর্টে। হাইকোর্টে আসার পরে যে উনি যেহেতু জমা দিয়েছে যে যা বলিব সত্য বলিব, সত্য কথা ওইটাই তার ভিত্তি। এখন ওই লয়ারের এখানে ল্যাক অফ সেন্সের কারণে উনি কিন্তু মামলার ড্যাপ করে ওইভাবে করেছে, আর যেটা ভুলভাবে করেছে। এখন আমরা তো বুঝতে পারছি যে আসলে উনি ভুল করেছে। এখানেই হচ্ছে লয়ারের দক্ষতা অদক্ষতার পরিচয়টা এখানে বোঝা যায়। সেখান থেকে আপনি আসলে এটাকে মাপকাঠি ধরছেন। যেহেতু আমার এই পর্বে আমি নিঃসন্দেহে অন্য পর্বেও আবার আমাদের তো আরও 2টো পর্ব রয়েছে শুনবো, কিন্তু ব্যাখ্যাটা একটু শুনে নেই। কারণ হচ্ছে যে তিনি মিথ্যা বলেছেন বা আমি ধরলাম যে মিথ্যাভাবেই ওই মামলাটা আসলে সাজিয়েছেন সেই কারণে। কিন্তু দক্ষতার মাপকাঠি কি শুধু এটাই যে সত্য বা মিথ্যা, নাকি ক্লায়েন্ট জিতে গেলে যদি মিথ্যা বলে জিতিয়ে দেওয়া হয় তখনও কি সেটা দক্ষতার মাপকাঠি? সেটাও আমি একটু শুনতে চাই। প্রথম কথা হচ্ছে যে এটা তো জিততে পারেনি বাংলাদেশে আপনার কম্পিটেন্সি টেস্ট বলতে কিছু নাই। আপনার যে কোনো মূল্যে একজন যদি কোনো রকমভাবে বারের সনদটা পেয়ে যান, তিনি অ্যাডভোকেট, এবং উনি অ্যাক্সিডেন্টে যদি স্মৃতিভ্রম হয়ে যান অথবা পাগলাগারদে থাকেন, সম্পূর্ণ ম্যাড হয়ে যান, মানসিক অসুস্থ হয়ে যান অথবা ভায়োলেন্স হয়ে যান, তারপরেও কিন্তু উনি ওনার সনদটা থেকে যাবে। এবং উনি উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে বহু মানুষের ক্ষতি করেন, তবু কিন্তু তার সনদটা থেকে যাবে, কারণ তার কোনো টেস্ট নাই। আর কোনো টেস্ট নাই। আমাদের সিনিয়রদের মধ্যে এখন অনেকেই আছেন, তাদের কিন্তু সে ধরনের কম্পিটেন্সি টেস্ট, আমি লন্ডনে যার ফার্ম কিনেছি, একবার এক্সাম দিয়ে সনদটা পেয়ে গিয়েছে, তার চেঞ্জ নাই। সে আজীবন প্র্যাকটিস করতে পারবে। আমি পার্থক্যটা বলি। জি, ব্যারিস্টার আশরাফ উনি একটা সলিসিটর ফার্ম পরিচালনা করতেন লন্ডনে। ওই ফার্মটা আমি কিনেছি, কারণ হলো উনি পরপর 3বার পরীক্ষা দিয়ে তার কম্পিটেন্সি টেস্টে আর উত্তীর্ণ হতে পারেন নাই। ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ ইচ অ্যান্ড এভরি ইয়ার দ্যাট ইউ হ্যাভ গট এনাফ কম্পিটেন্ট অন দিস সাবজেক্ট। এটা করতেই হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ইথিক্যাল ভ্যালু, 0 টলারেন্স। কোনো লয়ার অসত্য এবং অনাহুত, অযাচিত, অবারিত, অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে সনদ বাতিল হয়ে যাবে, চিরতরে সে নিষিদ্ধ হয়ে যাবে। নো ওয়ে। লন্ডনের কথা বলছেন? না, বাংলাদেশে করতে হবে। There is no way, no alternative. ব্রিট রবিন, আপনি যেহেতু বাংলাদেশে করতে হবেন বলছেন, আমি বাংলাদেশে আমি যদি আমি তো এইটা এত অল্প সময় শুনলে, আমি যদি করি, আমি নিজে দাবি করব আমাকে সাথে সাথে যেন চিরদিনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়। না না, আমি আপনাকে অবশ্যই আরো শুনবো। শেষ, আমি এখানে এমন না যে আপনাকে এই বাক্যটা শেষ করার সুযোগ দিচ্ছি। আমি বলছি যে বিচারিক ব্যাপারে আপনি যেহেতু লাভ দিয়ে আপনি একেবারে লয়ারদের কম্পিটেন্সিতে নিয়ে আসছেন, এখানে শুধু তাই না, লয়ারদের বেনিফিটেড করারও কিন্তু অনেক কিছু এখানে আছে। এখানে কোনো জায়গায়, রবিন, আমি খুবই দুঃখিত, আপনাকে আমি আপনার বার্তা কোনোভাবেই আমাদের দর্শকদের কাছে আংশিকভাবে যাবে না, কিন্তু ছোট্ট বিরতিটা শেষ করে এসে এখান থেকে আবার আপনাকে শুনবো, এবং আমাদের দর্শকরা নিঃসন্দেহে অপেক্ষমান থাকবেন, তারা যাবেন না, সুইচ করবেন না রিমোট কোনোভাবে।
দর্শক আপনারা যারা রয়েছেন আমাদের আজকের আয়োজনে, আমরা বুঝতেই পারছেন আলোচনার মাঝ পথে, বলা যেতে পারে ব্যাখ্যার মাঝপথে থামিয়ে আমাকে বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে এই ব্যাখ্যার বাকি অংশ শুনবো, তাহলে হয়তো আমরা স্পষ্ট হতে পারবো। সাথে থাকবেন।